আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুস্তাফিজকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন আসিফ নজরুল। ভোট ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিতর্কিত ৩ নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন। প্রশাসনের একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার শফিকুর রহমানের। ভোটে সুষ্ঠু পরিবেশ না থাকলেও নির্বাচন কমিশন ও সরকারের উপর জামায়াতের সমর্থন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো সংগঠনের ভোট আয়োজন বন্ধের নির্দেশ ইসির। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং মাদক সন্ত্রাসের অবসান চান ঢাকা 2 আসনের ভোটাররা। উন্নয়ন পরিকল্পনা বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের। জামাতের আব্দুল হক দিচ্ছেন চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নিরাপত্তার শঙ্কায় থাকা বাংলাদেশকে বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দিলে দল গঠনের প্রস্তাব দিয়েছে আইসিসি। বাফুফে ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই কথা জানান। তিনি বলেন, এটাই প্রমাণ করে ভারতের নিরাপত্তা ঝুঁকি আছে, তাই ভারতের কোনো ভেন্যুতে গিয়ে বাংলাদেশের খেলার সুযোগ নেই। পরাগ আরমানের রিপোর্ট। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তীকালীন সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় না। আইসিসির কাছে 2 দফায় ভেন্যু পরিবর্তনের আবেদনও জানায় বিসিবি। টি-20 বিশ্বকাপ নিয়ে এমনি টানটান অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে এসে এক সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, দেশের শ্রেষ্ঠ বোলারকে বাদ দেয়া কিংবা সমর্থকরা বাংলাদেশের জার্সি পরতে পারবে না এমন অযৌক্তিক দাবি বাংলাদেশ মানবে না। 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আইসিসি যদি ভারতের আজ্ঞাবহ না হয় তবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কাতে হওয়া উচিত বলে জানান ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এ সময় আসিফ নজরুল জানান, একটি উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে জাতীয় বোর্ড যদি বলে খেলোয়াড়ের খেলার পরিবেশ নাই, তাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাহলে ভারতের কোথাও বাংলাদেশের খেলার পরিবেশ নেই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।
আর কখনো যেন ভোট ডাকাতি না ঘটে সেজন্য এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সামনে ভয়াবহ এসব সত্য তুলে ধরার আহ্বান জানান তিনি। সোমবার যমুনায় ডক্টর ইউনূসের কাছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। যারা এই প্রতিক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করার কথাও বলেন তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। একটির পর একটি জাতীয় নির্বাচন কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে সাজানো ও নিয়ন্ত্রণ করা হয়েছে তারই ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন 2014, 18 ও 24-এর প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয় 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় এবং বাকি আসনগুলো ভোটও ছিল সাজানো। 2018 সালের নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয় এবং কোথাও কোথাও ভোটের হার 100% দেখানো হয়েছিল। আর 2024 সালের নির্বাচনে বিরোধী দল অংশ না নেয় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো হয়। কমিশনের মতে এই তিনটি নির্বাচনই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ নিয়ে গঠিত নির্বাচন সেল দিয়ে বাস্তবায়ন করা হতো। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী নির্বাচনকে দামি প্রার্থী দিয়ে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। প্রতিবেদন গ্রহণের পর জাতির সামনে এ সত্য তুলে ধরে দায়ীদের চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচন ডাকাতি বন্ধের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পুরোপুরি নিশ্চিত না হলেও নির্বাচন কমিশন ও সরকারের উপর আস্থা রাখতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিগত দিনের মতো আর কোনো নির্বাচন দেখতে চান না বলেও জানান তিনি। রাজধানী মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নয়, দেশের 18 কোটি মানুষের বিজয় মূল লক্ষ্য। পরবর্তী প্রজন্মের হাতে একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ তুলে দিতে জামায়াত কাজ করছে বলেও জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ও প্রশংসনীয় ভূমিকা প্রত্যাশা করেন জামায়াতের আমির। একটা ইলেকশন কি সবকিছুর সমাধান না, কিন্তু এটা শুরু। একটা বীজ না রইলে তো গাছ উঠবে না। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। আমরা বোঝাপড়ার কোন নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলোর ভোটারদের সাথে সরাসরি। এই আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন এক চিঠিতে এই নির্দেশনা দেয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় নির্বাচনী কার্যক্রমকে প্রভাবমুক্ত রাখতে পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের
পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি ও ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য সব নিবন্ধিত বা অনিবন্ধিত সংগঠনের নির্বাচন বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে ইসি। এসব সংগঠনের নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি পর আয়োজন করার কথাও বলা হয়েছে চিঠিতে। এদিকে নির্বাচন কমিশনারের এই ঘোষণার পর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাতে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, জাতীয় নির্বাচনের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন আরও পেছানোর সিদ্ধান্ত দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করা হয়েছে। অবিলম্বে ইসির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। একই দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে 4,199 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,32,055 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে পিওর গোল্ড দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম $4,600 ছাড়িয়েছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যের অবসান চান রাজধানী লাগোয়া কেরানীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এই আসনে বিএনপি প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান এলাকার উন্নয়নের নানা পরিকল্পনা রয়েছে তার। অপরদিকে জামাতের প্রার্থী কর্নেল আব্দুল হক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতোই উন্নয়ন বঞ্চিত ঢাকা 2 আসন। এলাকায় আধুনিকায়নের কোনো ছোঁয়া নেই নাগরিক কোনো সেবা। 4 বার বাজেট পাশ করার পরেও এখনও পরিপূর্ণভাবে তৈরি হয়নি আটিবাজারের একমাত্র এই সেতু। সেই সাথে ভূমি দখল আর মাদকের কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এই এলাকার নিয়মিত চিত্র বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের কেরানীগঞ্জে অনেক জায়গাতেই এখনো পরিপূর্ণভাবে শিক্ষার আলো পৌঁছায়। এই এলাকায় ভালো কোনো হাই স্কুল নেই, যে স্কুলগুলো আপনার রাজধানীতে আপনার অন্য কোনো স্কুলের সাথে মোকাবেলা করতে সক্ষম। গ্যাস সংকটও এলাকার অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যার সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গ্যাসের জন্য এই এলাকার মানুষ রান্নাবাড়ি করতে পারতেছে না। আমরা কয়েকবার অফিসে গেলাম জিঞ্জিরা, আমাদের গ্যাস পাচ্ছি না। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে মাদক কিনা বেচা কিনা খাওয়ার থেকে শুরু করে বিশাল প্রবলেম এই এলাকায়। মাদকটা নির্মূল করতে চাই আমরা চাই সরকার মাদক নির্মূল করুক। এদিকে বিএনপির 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকে ভোট দেবে। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী কর্নেল আব্দুল হক বলেন, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। উন্নয়নমূলক কাজ তো হয়ই নাই। একটা ভালো ইউনিভার্সিটি নাই কেরানীগঞ্জে, একটা ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান এমনভাবে করার চেষ্টা করব, অবশ্যই তাদের সহযোগিতা লাগবে। কেরানীগঞ্জ উপজেলা ও সাভারের 3টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা 2 আসনে ভোটার 4,19,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে জামালপুর সদর 5 আসনে রয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর সদরে। একেবারে এই জামালপুরের যাকে প্রাণকেন্দ্র বলা হয়, একেবারে শহরের মধ্যে। এটি জামালপুর 5 আসনের অন্তর্ভুক্ত। এখানকার মানুষ তারা বলছেন যে আসলে এই জেলাতে তাদের কর্মসংস্থানের খুব অভাব
যার জন্য কিন্তু তাদের অনেক মানবেতর জীবনযাপন করতে হয় সারাটা বছর ধরেই। এবং তারা বলছেন যে আগামী নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি তাদের এই এলাকার যে বেকারত্ব সমস্যা রয়েছে সেটি দূর করবেন। প্রার্থীরাও কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে আসলে তারা নির্বাচিত হলে এই আসনের মানুষের ভাগ্য বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে জিতু মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। উপজেলার ধর্মণ্ডর গ্রামের এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ধর্মণ্ডর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিতু মিয়া এবং রমজান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেয় জিতু মিয়া। এ নিয়ে রমজান মিয়ার লোকজনের সাথে জিতু মিয়ার বাকবিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের হামলায় জিতু মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। কালকিনি ও ডাসার উপজেলাকে বেকার মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মাদারীপুর 3 আসনের প্রার্থীরা। তারা বলেন, বিগত সরকার উন্নয়নের গল্প শোনালো বঞ্চিত রয়ে গেছে এই এলাকা। ভোটাররা বলছেন, কথার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়ে এখন মাদারীপুরে। জেলার কালকিনি, ডাসার ও সদর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন মাদারীপুর 3। আসনটি বরিশালের গৌর নদীর সীমান্তবর্তী হওয়ায় একসময় এখানকার বাসিন্দারা ছিলেন বরিশালমুখী। তবে পদ্মা সেতুর কল্যাণে এখন রাজধানীর সঙ্গে বেড়েছে যোগাযোগ। ঢাকামুখী যোগাযোগের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। ভোটাররা বলছেন, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, অনেকেই মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। এ পরিস্থিতি বদলাতে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির তাগিদ তাদের। যে সৎ ভালো আমাকে আশেপাশে থাকবে, আমাকে খবর বার্তা নিবে, হ্যাঁ ইনশাল্লাহ আমরা ভোট দেবো। 17 বছর আমাদের মন ঘুরাইতে পারে নাই, আর এখনো পারবে না ইনশাল্লাহর মধ্যে। আমরা যোগ্য প্রার্থী যারে বাছাই করছি তারাই আমরা ভোট দেবো। এই আসনে ভোটের মাঠে আছেন 4 জন। বিএনপির প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারেক রহমানের 31 দফার আলোকে আমরা আগামী দিনে দেশ পরিচালনা করব। আমার নির্বাচনী আসনের মানুষ আমরা জয়ী হলে আমাদের পাশে পাবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। বসে নেই জামাতের প্রার্থী ও কালকিনি পৌর আমির রফিকুল ইসলাম। তিনিও ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। দল মত নির্বিশেষে সর্বস্তরের লোকজনের যার যে প্রতিভা, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলো কাজে লাগিয়ে এলাকার উন্নয়নমূলক কাজে আমরা সবাইকে অংশীদার বানাবো। কৃষি নির্ভর মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,87,000। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালকিনি, মাদারীপুর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে কক্সবাজার 1 আসনে জেলা নির্বাচন অফিসের সামনে আছেন প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। হ্যাঁ, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি কক্সবাজার। রেকর্ড আমি দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। আমি এখানে কক্সবাজার 1 চকরিয়া পেকু আসনের বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি। তাদের সবার মুখে কিন্তু বারবার আমরা 2 জন প্রার্থীর কথাই সবসময় শুনেছি, বিশেষ করে একজন বিএনপি আরেকজন জামাতের প্রার্থী। বিএনপির যে প্রার্থী তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আরেকজন জামাতের আব্দুল্লাহ ফারুক একদম নতুন একজন নেতৃত্ব। তৃণমূলে তার অনেক জনপ্রিয়তা রয়েছে এবং তাদের যে সাংগঠনিক শক্তি দিয়ে তারা কিন্তু মাঠে চষে বেড়াচ্ছেন। এখনো যদিও বা নির্বাচনী প্রচারণা একেবারে শুরু হয়নি, তারা ভিন্নভাবে কাজ করছেন। একইভাবে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এখানে আগেও এমপি ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, যোগাযোগ প্রতিমন্ত্রী, ওই সময় অনেক কাজ করেছেন। নতুন একটি উপজেলা তৈরি করেছেন এখানে। ওনার স্ত্রীও হাসিনা আহমেদ এখানে এমপি ছিলেন। তাদের একটি আগের থেকেই শক্ত অবস্থান আছে। তো এই 2 জন প্রার্থীর মধ্যে কিন্তু এখানে
তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। তবে ভোটারদের কিছু সমস্যার কথাও তারা বলেছেন, বিশেষ করে এখানকার জলাবদ্ধতা, তারপর এখানকার বেড়িবাঁধ, এখানকার কর্মসংস্থান, এখানকার আইন শৃঙ্খলা, এসব বিষয়গুলো নিয়েও তারা বলেছেন। এই জিনিসগুলো তারা আসলে যার কাছ থেকেই সমাধান পাবেন তাদেরকেই এখানকার ভোটাররা ভোট দিবেন। তো সময় যতই এগিয়ে আসছে দেখা যাবে পরিস্থিতি কি হয়, সেটা আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে তেহরানের উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, এই শুল্ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও তুরস্ক। এদিকে ইরান পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও বিমান হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল নিউ ইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান। কুইন্সের নিউ ইয়র্ক লাগোর্টিয়া এয়ারপোর্ট ম্যারিওয়েটে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাদমান নেওয়াজ নবীন সদস্যদের শপথ পাঠ করান এবং সার্টিফিকেট তুলে দেন। এছাড়া লায়ন এম শাহ নেওয়াজ বিশেষ অতিথিদের হাতে পুরস্কার তুলে দেন এবং বাংলাদেশের সিআইপি অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি প্রকাশ করেন। পরে সেক্রেটারি নিশান রহিম সহ বিভিন্ন লায়ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ক্লাবের মেম্বার সেক্রেটারি অনিক রাজ ও সোনিয়া সিরাজ। এবার খেলার খবর। প্রাণবন্ত বার্নসলিকে 4-1 গোলে হারিয়ে ইংলিশ FA কাপের চতুর্থ রাউন্ডে উঠল লিভারপুল। এই রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাইটন। নিজেদের মাঠ এনফিল্ডে আর্নি স্লটের দল প্রথমার্ধে 2-1 ব্যবধানে এগিয়ে ছিল। খেলার 9 মিনিটে সোবেজুয়েলের গোলে লিড নেয় অলরেডরা। 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ফ্রিম্পং। 40 মিনিটে বার্নসলির হয়ে একটি গোল শোধ করেন এডাম ফিলিপস। বিরতি থেকে ফিরে 84 মিনিটে ফ্লোরিয়ান রিটোস এবং ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে হোগো এটিকে লিভারপুলের 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই জয়ে তারা টানা 11 ম্যাচে অপরাজিত রইল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। মুস্তাফিজকে বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানালেন আসিফ নজরুল। ভোট ডাকাতি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিতর্কিত 3 নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন। প্রশাসনের একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার শফিকুর রহমানের। ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকলেও নির্বাচন কমিশন ও সরকারের উপর জামায়াতের সমর্থন। 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো সংগঠনের ভোট আয়োজন বন্ধের নির্দেশ ইসির। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং মাদক সন্ত্রাসের অবসান চান ঢাকা 2 আসনের ভোটাররা। উন্নয়ন পরিকল্পনা বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমানের। জামাতের আব্দুল হক দিয়েছেন চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।